কোচবিহার থেকে পাকচর সন্দেহে ধৃত ৩ জন, আর সেই মামলায় এবার গ্রেপ্তার আরও একজন। দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হলো কোচবিহারে। জেরার সময় পাকচর সন্দেহে ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে, এমনটাই দাবি এসটিএফের। ভারতীয় সিম কার্ড দিয়ে পাক নাগরিকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের অভিযোগ ওঠে। জাল ভারতীয় নোট এবং অন্যান্য জাল মুদ্রা সংক্রান্ত কারবারের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী কয়েকজন ব্যক্তির সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ছিল, এমনটাই দাবি এসটিএফের। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন, মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিপুল সম্পত্তি, প্রাসাদের মতো বাড়ি, আত্মীয়ের বাড়িতে টাকা, গয়না, গাড়ির মেলা, বিরাট জায়গা নিয়ে পার্কিং, সবেরই হদিশ মিলেছে। শুধু শেষ অবধি হদিশ মেলেনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। তার মধ্যে সেই মোহাম্মদ নাজিব উদ্দিন মণ্ডল ওরফে টুলুর ওপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। টুলু মণ্ডলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখে? এটা একটা সংগঠিত অপরাধ, এর কারণে রাজস্বের ক্ষতি হয়েছে। টুলু মণ্ডলের আইনজীবী বলেন, পাথর তোলার উপযুক্ত লাইসেন্স তার মক্কেলের আছে, তিনি কোনো বেআইনি কাজ করেননি। তখন বিচারপতি বলেন, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল। ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। গত সপ্তাহে সিউড়ির আদালতে সরকারি আইনজীবী বলেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকা রাজস্ব লোকসান হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা নয় ছয় ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। এই আবহে এবার কলকাতা হাইকোর্টেও অস্বস্তিতে টুলু মণ্ডল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দী বহু মানুষ। যাওয়া যাচ্ছে মোটামুটি এক কোমর এক ছাতি এরকম জল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। ডুবে গেছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়। মুখে তোলার দুটো ভাত কোথা থেকে আসবে কেউই জানেন না। জল ঢুকছে, এবার কোথাকে যাবো, কি করবো? এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সাও সমস্যা। এবার কোথায় কি করবে তার পাত্তা নাই। যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথা পাবো? এখানে নৌকা টোকা নাই। ফি বছর বর্ষা এলেই বানভাসী পরিস্থিতি হয় ঘাটালের। পশ্চিম মেদিনীপুরের সবং, হুগলির আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এবারও সেই ছবিটা বদলায়নি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জলবন্দী এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কেলেগাইর জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল, এখন আন্ডার কন্ট্রোল। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। ঘাটালে শিলাবতী নদীর উপর ভাষাপোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা এই সেতু দিয়ে যাতায়াত করেন। টানা বৃষ্টিতে ভাসছে ঘাটালের মনসুকার পার্বতীচক এলাকা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের লারো গ্রামে ভয়াবহ পরিস্থিতি। কারো বাড়িতে এক বুক জল, তো কোথাও রাস্তার উপর কোমর সমান জল। ঘরবাড়ি ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। যেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা ঢালাই রাস্তা, এখানেও প্রায় কোমর সমান জল। এলাকাবাসীদের বক্তব্য, 2 দিন আগে এক বুক জল ছিল এই রাস্তাতেই। 30-40টা বাড়ি আছে, সবাই এরকমভাবে ডুবে গেছে। এখন একটু জলটা কমেছে বর্তমানে, কিন্তু আগে মানে যাওয়া আসা অসম্ভব ছিল। আমাদের নৌকা করে যেতে আসতে হতো। কতটা জল ছিল? এক বুক করে। গলা জল আছে বাড়ির ভিতরে। 8 দিন হলো
খাওয়া দাওয়া যাও শুকনো মুড়ি আর শুকনো খাবার। পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও জল যন্ত্রণার করুণ ছবি। টানা বৃষ্টিতে জল থই থই হেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চরম নাজেহাল হচ্ছেন রোগী ও রোগীর পরিজনরা। পুকুর এবং হসপিটালের দাওয়া জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না, সাপের উপদ্রব প্রচণ্ড হয়, ব্যাঙ সাপ তার বিভিন্ন কীটপতঙ্গ রোগীর বিছানায় ঘুরে বেড়ায়। সময় যায়, এই মানুষগুলোর জল যন্ত্রণা আর যায় না। কোনোদিনও কি তাদের ভাগ্য বদলাবে? সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আকাশপথে একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং এবং আরামবাগে প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘাটালের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। টানা বৃষ্টি, উপচে পড়েছে নদী, জলের তলায় চলে গেছে গ্রামের পর গ্রাম। কার্যত সমুদ্রে ভেসে গেছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকও করেন তিনি। সবংয়ের বিডিও অফিসে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে 32টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 30,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জলমগ্ন এলাকায় 5 দিনের রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে। সে কাজগুলো তারা করছে। সবং ছাড়াও আরামবাগের এসডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আজকে কথা হলো, কিরকম কাজ হবে? দেখুন, কাজ তো ভালো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন, আর উনি তো মুখের কথা থেকে কাজে বেশি বিশ্বাসী। উনি ডিরেক্ট বলে গেছেন প্রশাসনকে যে ইমিডিয়েটলি কাজ করতে হবে, এবং ইরিগেশনের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকেও বলেছে যে ইমিডিয়েটলি এই আরামবাগ মাস্টার প্ল্যানটা করতে হবে। ওটা 1200 কোটি টাকা, আর উনি বলেছেন যে 1200 কোটি টাকা দেওয়া হচ্ছে, যদি আরও কাজের ক্ষেত্রে আরও প্রয়োজন হয় নিশ্চয়ই দেবে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি সেটা আপনারা বুঝতে পারবেন। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। আরামবাগের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিল রাজ্য সরকার। যেটা ঠিক হয়েছে 1200 কোটি টাকা বরাদ্দ করা হবে এবং 2027-এর আগে এই প্ল্যানকে কার্যকর করা হবে। কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। আমি যেই কাজটা করতে পারিনি, আরো 10 জন মিলে সেই কাজটা আরো বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে, এই আশা রাখি। শাসক বদলায়, কিন্তু বানভাসী মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাদের। এরপর কি কিছু বদলাবে? অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও। আর এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে তারা ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বহিরাগতদের তাণ্ডব চালাতে দেখেও পুলিশ তাদের গ্রেপ্তার করল না কেন? আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে দপ্তরে। ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাত থেকে দেখা গেছে এরকমই গুন্ডামি। অভিযোগ, প্রথমে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির কয়েকজন সদস্যকে মারধর করা হয়। তারপর এবিভিপি সদস্যরা ক্যাম্পাসে চড়াও হয় বলে অভিযোগ। সারা রাত তাণ্ডব চলবে আজ। কার্নিসে উঠে এসএফআই এর দেওয়াল লিখন মোছার চেষ্টা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় এসএফআই এর পতাকায়।
প্রশ্ন উঠছে, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এত কিছু ঘটলো, পুলিশ কি করলো? কলকাতা পুলিশের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, যাদবপুর থানার ওসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে 100 ডায়ালে ক্যাম্পাসে অশান্তির ব্যাপারে অভিযোগ আসে। সহ উপাচার্য যাদবপুর থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সাহায্য চান। এরপরে বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। তখনই দেখা যায় অরবিন্দ ভবনের বাইরে কিছু পোস্টার, ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানো হয়েছে। পুলিশের বিবৃতি ঘিরেই প্রশ্ন উঠছে, পুলিশ যখন দেখলই যে বহিরাগতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছে, সেখানে এরকম তাণ্ডব চালিয়েছে, তাহলে সেই বহিরাগতদের স্রেফ সরিয়ে ছেড়ে দেওয়া হলো কেন? গ্রেপ্তার করা হলো না কেন? এই পুলিশগুলো সব কটাকে চিনি, এগুলোই আগে এই সাদা চাকরির নিচে চোরা ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতো, আর এখন রাতারাতি স্যান্ডো গেঞ্জি বদলে পদ্ম ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরেছে। কালকে রাতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এখানকার যাদবপুরের বিজেপির বিধায়িকা, থানাতে কয়েক ফিট স্লিপিং পিল ঘুমের ওষুধ পাঠিয়ে দিয়েছিল। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়, ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। ওয়াকিবহাল মহলের মতে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের উচিত দল বা রং না দেখে অবিলম্বে পদক্ষেপ নেওয়া। সে বহিরাগতদের সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপেই তারা বিষয়টা সীমাবদ্ধ রাখলো কেন? আমাদের দেশের গণতন্ত্রটা তো বিপন্ন, তো এই বিপদ থেকে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করা যায়, তার জন্য প্রশাসনের লোকদের, পুলিশের লোকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা নিরপরাধ তাদের রক্ষা করতে হবে। যাদবপুর কাণ্ডে এরপর পুলিশ কি পদক্ষেপ নেবে, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।